ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। একসময় দিন আনা দিন খাওয়া এই আওয়ামী লীগ নেতার এখন অঢেল সম্পত্তি, করেছেন বিলাসবহুল রাজপ্রাসাদ, চড়েন দামি দামি গাড়িতে। আওয়ামী লীগের রাজনীতি করে পাল্টেছেন নিজের অর্থনৈতিক অবস্থান। অবৈধভাবে অর্জন করেছেন কোটি কোটি টাকা। অবৈধ সম্পদ অর্জন করার অপরাধে তার বিরুদ্ধে রয়েছে দুদকের মামলা, কিন্তু প্রভাবশালী হওয়ায় কোনো অগ্রগতি নেই সেই মামলার। শুধু অবৈধভাবে কোটি কোটি টাকার মালিকই হননি তিনি, বিতর্কিত কর্মকাণ্ড, জনসভায় অকথ্য ভাষায় গালিগালাজ, সংবাদ মাধ্যমে গালিগালাজ করে ইতিমধ্যে বিতর্কিতভাবে ভাইরাল হয়েছেন তিনি। সেই সাথে তার রয়েছে একাধিক পরকীয়া, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জেলা আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা যায়, ৮০-র দশকে হরিণাকুণ্ডুর প্রত্যন্ত এলাকা ভাইনা থেকে ঝিনাইদহ আসেন সাইদুল করিম মিন্টু। একসময় দিন এনে দিন খাওয়া ছিল তার সংসার, টোকাই হিসেবেও ছিল তার এক সময়ে পরিচিতি। আওয়ামী লীগের রাজনীতিতে আসার পর থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজিতে মেতে ওঠেন তিনি। তার প্রতিপক্ষ হলেই হত্যা হতে হয়েছে তাদের। ঝিনাইদহ পৌরসভার মেয়র পদে নির্বাচিত হওয়ার পর থেকে পাল্টে যায় তার ভাগ্য। কাজ না করেই পৌরসভার টাকা আত্মসাৎ করেন তিনি। বিভিন্ন প্রকল্প দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে হয়েছেন টাকার কুমির। সাইদুল করিম মিন্টু সাম্প্রতিক সময়ে হাজার হাজার মানুষের উপস্থিতির জনসভায় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেছেন। ওনারা কি বালেশ্বর বাল হরিদাস পাল নাকি? যে শালার কাছে গেলে ও শালা আপনার বয়স ৫৫ বাড়ি দিয়েছে, আবার নিকে করে এখানে এসে শোধন নিয়ে তার পিস্তুদের ভার পালাম না, যে সেটা বাড়ি আমরা তক্তা করে দিতাম, আমরা ওর সেটা ভেঙে দিলাম। আওয়ামী লীগের মতো পরিচ্ছন্ন রাজনীতির সাথে জনসভায় অকথ্য গালিগালাজ করার কারণে ইতোমধ্যে বিতর্কিত হয়েছেন তিনি। শুধু জনসভায় না, সংবাদ মাধ্যমগুলোতেও তিনি অকথ্য ভাষায় কথা বলেন। ওনারা এতদিনও কারোর বোঝা ছেড়তে পারেনি, শুধু বাইরে খোরকাইছে নিয়ে ঘোরাঘুরি করেছে, ওনারা কিচ্ছুই করতে পারবেন না। যার হাত ধরে তিনি রাজনীতিতে এসেছেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য আব্দুল হাই, তাকেও তিনি কটাক্ষ করেন, তুই তুকারি পর্যন্ত করেছেন তিনি। ঝিনাইদহ ৪টি আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এবং অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চলের বিরুদ্ধে হাইব্রিড আমদানি করে তাদের বিরুদ্ধে প্রার্থিতা দিয়ে কাড়ি কাড়ি টাকা কামাচ্ছেন। আর নির্বাচন আসলেই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিতর্কিত সেক্রেটারি, আওয়ামী লীগের দলীয় প্রতীক তৃণমূল থেকে উচ্চ পর্যায়ে যারা পান, তিনি তাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে বিদ্রোহী প্রার্থী দাঁড় করান। অতি সম্প্রতি হওয়া জেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের নিবেদিত প্রাণ জেলা পরিষদ চেয়ারম্যান নৌকার প্রার্থী বাবু কনককান্তিকে এবং পৌর মেয়র পদে বীর মুক্তিযোদ্ধা ছাত্রলীগের এককালের তুখোড় নেতা নৌকার প্রার্থী খালেককেও ফেল করান, যে পৌর মেয়র পদে তিনি নিজেও নমিনেশন চেয়েছিলেন। দল আকণ্ঠ দুর্নীতি এবং নানা ভিডিও অপকর্মের কারণে সাইদুল করিম মিন্টুকে মনোনয়ন দেয়নি। প্রতি ইউপি চেয়ারম্যান নির্বাচনে মিন্টু তার স্বভাবের কারণেই স্বতন্ত্র প্রার্থীদের পাশ করাতে সহযোগিতা করেছে। তিনি আওয়ামী লীগের ঘরে বসবাস করে আওয়ামী লীগের ক্ষতি করার নিকৃষ্ট একটি উদাহরণ। তা উচ্চ পর্যায়ে গোয়েন্দা সংস্থাগুলো কিংবা দলীয় সংস্থাগুলি তদন্ত করলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। শুধু তাই না, টাকার অভাবে যখন তিনি চলতে পারতেন না, সেই সময় ঝিনাইদহে তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ রাজনীতিক এবং দানবীর নুরুন নবী সিদ্দিকীর পুত্র, ইতিহাস খ্যাত নূরে আলম সিদ্দিকী আর্থিকভাবে তাকে সহযোগিতা করেন। সেই টাকায় নিয়ে ঢাকায় ব্যবসা শুরু করেন তিনি। ভ্যানে করে মানুষের বাড়িতে বাড়িতে পানি পৌঁছে দিতেন তিনি। সেই নূরে আলম সিদ্দিকীর ছেলে ঝিনাইদহ ২ আসনে ২ বারের নির্বাচিত সংসদ সদস্যকেও হাইব্রিড বলতে ছাড়েন না তিনি। সে হাইব্রিড, তার বাবা আওয়ামী লীগ করতেন, সে তো আর আওয়ামী লীগ করেনি, উত্তরাধিকার সূত্রে সে মনোনয়ন পেয়েছে, সে একজন ব্যবসায়িক ছেলে। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে বলেছেন ২০১৪ সালে নির্বাচন হয়নি। ১৪ সালের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কেনার দিন তিনি একাধিক টেলিভিশনে একই কথা বলেছেন, যা আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। শুধু বিতর্কিত বক্তব্য আর কর্মকাণ্ডই না, নারী কেলেঙ্কারি, একাধিক পরকীয়ার সাথে জড়িত তিনি। সম্প্রতি তার ও তার কথিত গার্লফ্রেন্ডের কল রেকর্ড ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পানি বাসায় পানি থাকতেছে না আজকে। কাম করছে, যখন কাজ দিয়ে পানি বের করতে শুভ জানা
না গো, কাতে পানি বের করবো? পানি তো খুব বের করতে মন চাচ্ছে এখনই। কি রে পানি বের করার কোনো থাকবে আবার এটা করতে কেন না শিখিয়ে গেল এরপরে প্রায় সাথে সাদিয়া করছে, আম্মু বলতেছে যে তোর আপু এবার কতদিন করে বেড়াচ্ছে গ্রামে। তো সাদিয়া বলতেছে, তখন আমি মনে মনে বলতেছিলাম, তুমি কি জানো সে হলো গ্রামে বেড়াচ্ছে নাকি, সে জায়গা মতো বেড়াচ্ছে, সুদাসুদি করে বেড়াচ্ছে। বলতেছে আমি তো বুঝতে পারছিলাম আপনি আর ও মিলে দুইজন খালি করতেছিলেন খালি করতেছিলাম। বলতেছে এই 2-3 দিনই একভাবে কতবার করেছেন। এই খানকি মাটি, তুমি এই কথা জিজ্ঞেস করতে আসিস? বলছে না, আমার খুব শান্তি মন চাচ্ছে। কয়বার করেছি। তাহলে কয়টার গাড়ি চলে গেছে? 7:30 গাড়ি এই সুহাগ না কি জানো, দীপির বললাম যে একটা টিকিট করে দাও, একে ট্রাভেলস না সুহাগ, এসি গাড়ি তো নেই এত সকালে, না হলে ভালো হইতো। এসি গাড়িতে গেলি গরম টরম লাগতো না, বুঝতাম না কষ্ট। আমার দিদির বন্ধু যশোর যাওয়া মানে দীপুর সাথে আসতো না, দীপ সাথে যাচ্ছে না, ওরে আমি টিকিট করে বললাম একটু টিকিট করে দাও যশোরের গাড়িতে। ও বলতেছে তুমি আবার যশোর কেন যাচ্ছ? তাই বললাম আমার খালাতো বোনের এঙ্গেজমেন্ট কালকে হঠাৎ করে, ওই এঙ্গেজমেন্টটা করে আবার পরশুদিন ব্যাক করবো। তো আবার না বলে না যাবে না, আমি নিজের থেকে বললাম যে তুমি যাবা, চলো একসাথে যাই। তা বলছে না, কালকে তো আমার ব্যাংক আছে, বৃহস্পতিবার হলে যাইতাম। তাই বললাম বুঝলেন। হ্যাঁ আজকে দিসলে কই? আজকে দিসলে কই? গেছিলাম কোথাও না, সত্যি কোথাও যায়নি পাগল, এমনি ফোনে কথা হলো। বের হতে বলছিল, ওর অফিসে বিশাল বড় প্রোগ্রাম ছিল ব্যাংকারদের। আমার অনেকবার বললো যে বের হও, তাই শরীর ভালো লাগতেছিল না, ওই গুলশান 2-এ এত দূর যাওয়া আসা কষ্ট হয়ে যাবে না, এই জন্য আর গেলাম না। ফোনে কথা বললাম। আর কিছু না গো, জান গো, ও জান, আমি যে মেসেজ দিচ্ছি পেয়েছো? মেসেজ যাচ্ছে তাহলে? কথার মধ্যে হারামি যে আমার জিনিসগুলো আনতে বলতাম না, জিনিসগুলো আনতে ভুলবা কেন? আশ্চর্য, তুমিই তো নিজের দিকে বলেছো যে এবার দুধ বড় করার ক্রিম নিয়ে আসবো, গুদ সাদা করার ক্রিম নিয়ে আসবো, সেটাই মাকাত ক্রিম নিয়ে আসবো, চর্বি কাটা তেল নিয়ে আসবো। তা আবার তোমার মনে আছে নাকি তাই মনে করে? হ্যাঁ তেলে আসলে কাজ হয় না, ক্যাপসুল আছে ওই জন্য। তাহলে ক্যাপসুল নিয়ে আসবা, ক্যাপসুলই আনবে। আর ব্যাগ নিয়ে আসবা আমার জন্য একটা প্রিন্টের, যেরকম নিয়ে আসছি বলিলাম। ওই যে প্রিন্টের একটা ব্যাগ নিয়ে এসে দিলে যেটা ইউজ করে, ওই রকম একটা ব্যাগ নিয়ে আসবো। আর একটা মনে নেই। হ্যাঁ বুঝলাম না। সকালে পাবি না তো কখন পাবেনি? চলে আসার পরে? একটুখানি আর একটুখানি ভালো ভালো মেসেজ দিয়ে
আমি জানতে সকাল বারবার জানবো। আবার কেটে কুটে পরিষ্কার করে আসবো হ্যাঁ নাকি? জানি শোনো জানি যে যেটা খাচ্ছি যে যদি না বলি খাওয়ার বলবো না ওইটা তুমি বাদল ভাইরে বলবা, ওই যশোরের থেকে কিনে নিতে। কারণ বাসায় তোমার দুটো খাইলাম কি খেয়ে গেলে বাসায় দুটো রেখে আসলে কই, এইবার এর আগের বারে যে খেয়ে তারপরে থাকলাম। সেটা একদিন তারপরে থেকে আর আছে সে বড়ি তুমি কিনে নিয়ে আইলে না কন্ডম কিনে নিয়ে আইলে? রাত কিনারে লাগে তো করে এখন রাখিস, ওটা খুঁজবে কেডা? তার থেকে বাদল ভাই যশোর থেকে কিনে নিলিতে হয়ে গেল। তোমার কাছে থাকার কথা আমার কাছে তুমি, আমরা তো কন্ডম দিয়ে করি, আমরা কি আর বড়ি খাই? একটা তোমার খাওয়াচ্ছি বড়িটা খালি সবচেয়ে ভালো হইতো, কন্ডম টন্ডম সবসময় ভালো লাগে না। একটা তোমার খাওয়াইছিলাম খাওয়াইয়ে আর দুটো রেখে আসছি তাহলে আছে ডয়ারের ভিতরে, আছে আলমারির ডয়ারের মধ্যে, ড্রেসিং টেবিলের ডয়ার ফায়ারে আছে। কাল কিছু করবা সেগুলো মেসেজ দাও দিয়ে তাড়াতাড়ি কালকে কি করবো? তুমি করবা, তুমি সেটার মধ্যে ফাঁক করে জিভে দিয়ে গুতাবা, চুচু 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 করে খাবা। ইস, তুমি যদি একটু 8টা 9টার মধ্যেও চলে আসতে পারতে চান তাও ভালো হতো না? রাতটাও এত বেশি হয়ে যাচ্ছে। এর একটু আগে মানে ফ্লাইট চেঞ্জ করা যায় না জান? হ্যাঁ জান, একটু চেষ্টা করতে, কঠিন হোক আর যাই হোক। যদি তুমি, যেহেতু আমরা কথা বললাম না চেষ্টা করেছি বলছি মানুষটা নিজের সামনে বলবে না হ্যাঁ থেকে রান্না করতে আমার এইভাবে আর ভালো লাগতেছে না। তুমি এই যে তাড়াতাড়ি মালয়েশিয়ার ভিসা লাগাতে দিবা, আমরা সামনের মাসে মালয়েশিয়া যাবো। হ্যাঁ জান, জান গো। পাসপোর্ট কার কাছে? বাদল ভাইয়ের কাছে। তোমার আনা লাগবে না তাহলে তুমি এখন বাজার মেনে শুয়ে দেবে তো 3 মাসের আমাদের আমি যাতে পাইছিলাম কথা বলে শুয়ে দেবো একটু চুমা দাও। দুধ খাও একটু। তুমি কিন্তু মেসেজ দাও তুমি কিন্তু বড় বড় দুটো মেসেজ দাও তোমরা খাইয়ে দিয়ে রেখে এলে আচ্ছা দেখো করলাম এও করলাম 2-3 বার পারলাম মানে সবকিছু রানিং এর উপরে চলবে তাই তো? করা করি শোয়া শুই এখানে এসে যে নিশ্চিন্তে থাক করতে পারবো, ঢাকায় তো নিশ্চিন্ত হয় না। এইটাই ভাবতেছিলাম যে ওখানে 2-3 ঘন্টা যাই একটানা পাই, সেটা হলে একটা একদম ফ্রেশ মেন্টালিটি। তাই বলে তুমি, আমি আবার ওখানে গেলে তুমি আবার ঢাকায় আসবে না? না 21 তারিখে তো আসতে পারছি না, আমি একদিনের জন্য আসতে চাইলাম, ওটার দরকার নেই তাইলে। হ্যাঁ আমি একবারে 25 ওইটা তো আর দরকার হবে না, তাহলে 25-26 তারিখে আসবে তাই তো? হ্যাঁ করছিলে ছিলাম সাদিয়াদের রুমে। তোমার তো সারাদিনে কোনো খোঁজ নেই। কি একটা নাম্বার দিল বাদল ভাই, ফোন দিলাম মনে হয় 100 টাকা কেটে গেল। তা ওই নাম্বারটা কোন নাম্বার দিল যে আমি ফোন দিয়ে শুধু টাকাই কেটলো, একবারও কথা হলো না। তখন বোঝো, তখন আমার টাকা দেখলে আমি তোমার রিং ব্যাক করতে পারলাম না, তুমি মিস করে দিতে থাকলা, তো আমার টাকা ছিল না, তো আমি কি করে তোমার ব্যাক দেবো? তা তোমার টাকা ছিল না তো আমি কিভাবে বলবো? তুমি তো সবার সাথেই কথা বলতেছো, আমি জানি বিদেশে যে তোমার ফোনে টাকা নেই।
না, যেহেতু আমি ঋণ দিচ্ছি না, তাহলে তোমার বুঝতে হবে যে কি কারণে, তখন আর টাকা ভরারও সুযোগ নেই। আর আমি মনে করছি তুমি ইচ্ছা করেই দিচ্ছ না, ফোন দেবে না কেন আমার? কি হয়? আমি তো সেটাই দেখলাম, এইবার তুমি যার পরে আমারে ফোনই দাওনি। কত কয়েকবার গেছো, তখন আমার সাথে অনেকবার কথা বলেছো সারাদিনই রাতে, কিন্তু এইবার তুমি যার পরে আমার ফোনই দিলে না। হয়তো ঘরের গতিতে ছুটছি তো আর হবে কেন? এক জায়গা আর এক জায়গা আর এক জায়গা। শোনো, তাহলে কি কথা হলো যে কালকে ভোরবেলা রওনা দিবা, সন্ধ্যার দিকে পৌঁছাবা, আমি রাত 12টায় পৌঁছাবো, পরের দিন আবার কিন্তু 11টা চলে আসবো। একটু এত কষ্ট করে এক রাত থাকতে কিনা তাই হবে। পিছনে যাও যে হ্যাঁ ঠিক আছে কষ্ট হবে, এক রাত থাকি, তাহলে আসো, না হলে আমি ঢাকায় নিজে না আসবো। এই যে বলবো, না হলে কি করবা? আমি একদিনের জন্য আসবো 23 তারিখে। 23 তারিখে এসে 23 তারিখে চলে আসবো। 23 তারিখে এসে 23 তারিখেই চলে যাবো না, কিন্তু 23 তারিখে তুমি আমার কতটুকু টাইম দিবা না? ওই 2 বেলা সন্ধ্যা সকাল মিলে 2 বেলা টাইম দেবো না? 2 বেলায় 2 ঘন্টা, তাই তো? আরাম 2-4 ঘন্টা, ধরো 4 ঘন্টার বেশি না। তুমি না 21 তারিখে আসতে চাইলে যান? না, সেটা পারবো না। আমি তো মানে তোমার কালকে তুমি বললি কালকে রাত্রি 12টায় আমি পৌঁছাতে পারবো, সেই ব্যবস্থা। কলকাতায় 12টায় পৌঁছাবো, সকাল 11টার দিক চলে আসবো, 12টায় বর্ডার পার হবো। আমি এয়ারপোর্টের পাশেই থাকবো, 1-1.5 ঘন্টায় পার হয়ে যাবো। মানে তোমার পরশুদিন 11টার মধ্যে বেরিয়ে যাবা? 11টায় চলে আসবো, মানে 3টের মধ্যে আমার ট্রেনেটায় পৌঁছাতে হবে। তাহলে তো বড়ই বেরহম কর্মকাণ্ড না? দেখো যে ওই রাতটা 12টা থেকে সকাল 10টা পর্যন্ত আমার পাইয়ে, তাতে যদি সন্তুষ্ট, কষ্ট করে সন্তুষ্ট হও তাহলে আসবা, আর না হলে ঝগড়া করার দরকার নেই, টেনশন কিছু নেই, আমি এসে করবো। সব কিছুতেই কেমন একটা দোটানা ভাব। না না না, শোনা সত্যি দোকানা না, যখন আসতে বলতেছি এত শর্ট টাইম, সেই জন্য যদি তোমার পরের দিন বিকালবেলা থাকতাম, দুপুর পর্যন্ত থাকতে পারতাম, তাহলে এত খারাপ লাগতো। আবার এদিন যদি সন্ধ্যের সময় আমি দেখতে পারতাম, তোমার সন্ধ্যে বলবে তো সেটাই, তুমি সন্ধ্যার সময় ঢুকতেছো না কেন তাহলে? তারপরে যেন আমার বাপের ঘরে তামুক না, ফোন বললে একাকি দিয়ে দিলাম। এটা আমার প্লেন নামবে 12টায় নেমে 12টার দিকে মানে সে জানেন সত্যি গানের পরিচয়। মানে তুমি কালকে সকালবেলা রওনা দিলে, দুপুরবেলা যশোর পৌঁছাবে, যশোর হচ্ছে আবার ঘন্টা দিয়ে রেস্ট দিয়ে আবার তোমার বেরোতে হবে। আর যদি তুমি সে 10টার গাড়িতে ওঠো, তাহলে তার রেস্টের সুযোগ নেই, সকালের গাড়িতে 7:30টার গাড়ি, 7:30টার গাড়িতে উঠলে তোমার 1টার মধ্যে পৌঁছে যাবো। আমরাও রেডি হচ্ছি। তুমি রেডি হয়ে কোনে যাচ্ছ? রেডি হচ্ছি ওর কাছে আসার জন্য। ওকে চার্টার দেন না, তুমি ওখান থেকে এই মুহূর্তে যদি উড়ে চলে আসতে পারতে, আরে শান্তি শান্তি। তাহলে কয়টার গাড়িতে, তোমার গাড়ি কয়টায়? 7:30টায়। ওকে, শোনা 7:30 হলে কয়টায় পৌঁছাবো? না 1টার মধ্যে না? ওই সাইড থেকে কিসে যাবো? ওই ট্রেনে যাবো আবার? হ্যাঁ, ওই সাইড থেকে কত দূর? সেই দমদম না কম কম? ও 1 ঘন্টা 6 ঘন্টা। তাহলে যশোরে যে আমি মানে ওই যশোরে যেই কি চলে যাবো, নাকি রেস্ট মেস্ট করবো কোথাও? না না, বাচ্চাদের সব কথা বলতে চাই, যার বাড়ি চলে যাচ্ছি, যারা নেই
তখন? রতনের বাড়ি যাতে লজ্জা লাগে আমার, হ্যাঁ, লজ্জা লাগে। তুমি কাগজ মাগজ দেওনি টেওনি এখনো? আরে বাবা সেটা তো দেবো নেই। ওরে বাবা মরিস, তোর সাথে তো কথা আমার হয়েছে, এবার তো কাগজ দেবই করেছি যাওয়ার আগে, তুই পাবি। একটু ক্যালকাটা জান গো। বাদলকে পাচ্ছে না, বাদলকে একটু ফোন দিতে বলো তো, তুমি পাও নাকি? আমি পাইলে ফোন দিতে বলতেছি। শোনো না, আমার চাচা অনেক দুঃখ প্রকাশ তাহলে আবার করলো। বুঝো, হ্যাঁ, হ্যাঁ? তারপরে আবার বুঝেছো যাচ্ছ, তাই তো? না ওইটা বলিনি, মানে গতকালকে পরশুদিন অনেক দুঃখ প্রকাশ করলো তোমার ব্যাপারে। মানে তুমি বলে খারাপ ব্যবহার করতেছো, দেখেও কথা বলো না, দেখলেও কেমন করো। বলতেছে ও গতবার যেরকম আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমার যেভাবে ক্ষতি করিল, এইবারও চিন্তা ভাবনা এরকম করতেছে, আমি ঝিনাইদহ ছেড়ে চলে যাবো ওর জন্য। এরকম করতে হ্যাঁ? তোমার জন্য বলে ঝিনাইদহ ছেড়ে চলে যাবে। তোমার সামনে কথা বলবো, দেখো কি ক্ষতি করিস। হ্যাঁ, তুমি বললো অনেক ক্ষতি করেছো, এইবারও তাই করবা, সেই প্ল্যান নিয়ে বলে এগোচ্ছ নাকি? তাই আমি বলছি প্রশ্নই ওঠে না, তোমার কেন ক্ষতি করবে? বলতেছে না ওর ভাব সাপ সেরম মনে হচ্ছে, আমার ঝিনাইদহ থাকা হবে না, বুঝতে পারছি ওর জন্য। আবার এরকম উল্টা পুল্টা কথাবার্তা বলতেছে। দেখো কি ক্ষতি করিস। তুমি বললে কথা বলো না, দেখলি ভালো ব্যবহার করো না, সামনের পর থাকলে অ্যাভয়েড করো। দুইটা মানুষ এই কথা বললে, এক বাবু ভাই আর চাচা। বাবু ভাইরে বলে ডেকে নিয়ে এসে সেদিন অপমান করছো, কিচ্ছু না বলে সবাইদের সাথে করে নিয়ে চলে গেছো, ওনারে একবারও বলনি। এ তো হ্যাঁ, মানে বলি, ওই যে মেহেরপুর গেছো, হরিণাকুণ্ড গেছো, সবাইদের সাথে করে নিয়ে, যারা রাজনীতি করে না তাদেরকে নিয়েও গেছো, ওনারে তুমি কিচ্ছু বলনি। আবার বাসার থেকে ডাকায় নিয়ে আসতো, ডাকায় নিয়ে এসে বলে কথাবার্তা না বলে চলে গেছো। বলতেছে আপনার এই 25 তারিখের পর থেকে আমার সাথে একবারও ভালোভাবে কথা বলিনি, আর আমার মনে হচ্ছে চেনে না, এরকম অ্যাটিটিউড করতেছে। তাই আমি বলছি মানে এরা তো খানকি মেয়ে ছেলে, এরা কথাবার্তা আসছে মাথা পিছন। তাই বলতেছি ভাই এত ব্যস্ত, আপনি তো জানেন আমার সাথেও মাঝে মধ্যে এরকম করে, আমার সাথেই মন খুলে কথা বলতে পারতেছেন, আমার সকালে আর রাত্রে একবার করে ফোন দেয়। তাই ব্যস্ত না, তাই হলো আপনি যাবেন বলতেছে। আমি বলছি আপনারে ফোন দিলে ফোনে পাওয়া যায় না, আপনি পাম্পে থাকেন না, এসে খুঁজে খুঁজে পায় না, তো এর জন্যই তো ও দায়ী না, আপনি তো থাকেন না। বলতেছে আমারে ডাকে না তো, এখন আর আমার প্রয়োজন হয় না, আমারে খোঁজে না। তাই আমি বললাম আপনার জন্য আমি আরো বললাম, ওই বললো আপনি কি কি কিছু করলি আপনার জন্য সেটা করে দেবে। তা আপনি তো মুখ দিয়ে প্রকাশ হয়, তুমি বললে কি গাড়ি না কি কেনার কথা বলেছো? হ্যাঁ জান, আমার পছন্দ তো নিচ্ছি না, ওর পছন্দ। হ্যাঁ সেটাই। আমি বললাম যে আপনি অযথা রাগ করতেছেন কেন? আপনি অযথা রাগ করে ওর মানে ক্লেম দিচ্ছেন কেন? আপনাদের তো বলছেই। তা আপনি আপনার মতো করে দেখেন, পছন্দ মতো নেন। তারপরে আর আপনি বলতেছে যে না আমার সাথে কথা বলে না, আমারে চেনে না, আমারে অ্যাভয়েড করে। তেমন তো আপনারা না চিনলি, আপনারা সেই বাসা থেকে ডাকায় নিয়ে আসে লোক দিয়ে, আপনার প্রতি ভালোবাসা না থাকলে আপনারা খোঁজে, এমনিই খোঁজে, আপনারে ভালোবাসে না আপনারে। তা বলতেছে এখন আপনার দায়িত্ব আমারে দেয় না। তা বলছে আমার দায়িত্ব পালন করে কি? আপনি তো পালন করেন। বলছে না আমার কিছু বলে না। হ্যাঁ, বললি না অন্য লোককে পড়াই, তাই তো? হ্যাঁ বলতেছে হলো আমার দিয়ে কিছুই করে না, আপনার দায়িত্ব এখন আর আমার দেয় না। তখন সে করে কে? টাকা পয়সা তো আপনিই পাঠান। বলতেছে না তারপরেও এখন আমার ফোন দিয়ে আপনার সাথে কথাও কয় না। তাই বলতেছি TNT নাম্বার দিয়ে ওই অফিসে বসে কথা বলে মাঝে মধ্যে। আর হলো পাম্পে আসলে তো আপনারা পায় না, আপনি থাকেন না, তাহলে ফোন দিয়ে কথা বলবে কি করে?
আপনারাই খুঁজে পায় না। এই তার কষ্ট, বুঝলেন? এসব কথা আর কি বলবো। কথা আর কিছু বলার দরকার নেই, ওনার জন্য যতটুকু করার করে টেরে দিয়ে দেখো আর একবার কি করে। মানে বারবারই তো বলে ওর জন্য কিছু করো না, ওর জন্য কিছু করো না। এবার কি করতে চাই একটু করে টেরে দিয়ে না দিয়ে তারপরে আর কি, তারপরে এই লাস্ট বারের মতো দেখো। আর তুমি যাই করো চাচার সাথে দেখা টাকা হলে কথা বলো না বলে। হ্যাঁ, বলতেছে এখন দেশের বাইরে গেলেও আমার কোনোদিন একটা ফোন দেয় না, ফিরে এসেও আমার খোঁজে না। আবার কোনো জায়গায় কোনো প্রোগ্রামে গেলে আমার যে একটু বলবে সেটাও বলে না। আমার সামনে বলতেছে আমি পাম্প পর্যন্ত আসিলাম, এসে দেখি ওরা চলে গেছে। আর আমি যাতে যাতে ওরা আবার ব্যাক করতো। তা আমার কাছে তুই 18 মাইলে গাড়ি নিয়ে বসে থাকতিস। যেই এলো ওরা ব্যাক করতে পিস দিয়ে লাগিয়ে তুই যে গিয়েলাম মেয়ে আমার সাথে দেখা করে আসলাম, সমস্যা কি? বলতেছে আমার একবার বললো না যে কালকে মেহেরপুর যাইতে হবে, কিচ্ছু বলে না, আমার অ্যাভয়েড করতেছে। বলতেছে আমার অ্যাভয়েড করতেছে। তা আমি বলছি তোমার অ্যাভয়েড করবে কেন? আর হলো সেই আরো আর একটা কথা বললো, বলতেছে যে তুমি বলে এখনো সে 5 লাখ টাকা পূজায়ও দেওনি। সেটা দেবো না, সেটা তো আরো টাকা দেবো বললাম। বলতেছে সে 5 লাখ টাকাও পূজায় দিল না। তাই বলতেছে আমার তো চেক দিতে পারলো, এই রিসিট দিতে পারলো তোমার। বলতেছে বুঝিনি তো। আমি চাচার কাছে বলতেছি যে তুমি সে 5 লাখ টাকার রিসিট আমার দিবা না? তাহলে সে টাকা পুজিয়েছ না কে, আগে জিজ্ঞেস কর, টাকা দিয়েছ না কেউ? 5 লাখ টাকায় এখনো পূজায় দিতে পারিনি। ঠিক আছে, ওই যাইতে দিতে পারছি দেবো তারপর। আর চাচারে ডেকো এরকম করো না, কারণ বলতেছে ওর কাছে জিজ্ঞেস করি দিন ও কোনোদিন আমার একটা অর্ডার করেছে আমি শুনিনি, এরকম কোনো রেকর্ড আছে কিনা। আমি ওর প্রত্যেকটা কথা শুনি, ও কিছু বললে আমি সেটা রাখার চেষ্টা করি। তুমি ও বলে কোন হলো টেন্ডারের জন্য না কৃষির জন্য বলে তোমার কাছে ঘুরেছে কয়দিন, তারপরে তুমি বলেছো যে ঠিক আছে ছেড়ে দে নাকি। তা ছোট খাটোগুলো বলে ছেড়ে দিয়েছে, তারপরে তোমার লোকজন যে বলে ওর কাছে বলতেছে মেয়রের লোকজন আমরা সে পাঠাইছে। বলতেছে আমি তো বুঝতে পারতেছি না ও পাঠাচ্ছে না ওরা ওর নাম নিয়ে আসতেছে, তাই তো ও আমার পিছে লাগাই দিয়েছে লোক। তাই আমি বলছি বুঝলাম না। তাই বলছে তুমি ওর সাথে যে ডিসকাস করো, কথা বলো সামনাসামনি। বলতেছে আমি গেলে আমার সাথে কথা বলে না, কেমন কথা বলতে চায় না, একটু অ্যাভয়েড করে। বুঝলে? তুমি তাহলে আসো ঝিনাইদহ, চাচা গেলে চাচার সাথে একটু বসে কথা বলো, মানে ও যেন কি বলতে চাই তোমার কাছে। হ্যাঁ জান, ঠিক আছে তাহলে বাদল ভাইরে ফোন দিতে বলবো তোমার। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাঁড়াও।